শুরু করছি ক্রোমোজোম ম্যাপিং। তোমরা ভূগোলে ম্যাপ সম্পর্কে জানো যে নদী নালা পর্বত এগুলোকে আমরা চিহ্নিত করি। এখানেও আমরা কিন্তু ক্রোমোজোমের মধ্যে জিন কোথায় আছে সেটাকে গণনা করে বার করব, এবং এই জিন ম্যাপিং ভীষণ পরিমাণে প্রয়োজনীয়। তার কারণ আমরা বিভিন্ন যে অটোজোমাল ডিজিজ গুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা কেন অটোজোমাল ডিজিজটা হচ্ছে, ঠিক কোথায় রিকম্বিনেশন হওয়ার ফলে হচ্ছে, বা একটা জিনের অবস্থান যখন আমরা দেখছি সেই জিনটার অবস্থান আদতেও আমাদের কোনো রকম ভাবে বিরূপ প্রতিক্রিয়া কখনো ফেলছে কিনা সেটাও আমরা বুঝতে পারি। আবার মিউটেশন যখন আমরা দেখব পরের ভিডিওতে, মিউটেশন পার্টিকুলারলি জিনটার কোন জায়গাতে হচ্ছে সেটাও আমরা দেখতে পারি। অর্থাৎ এই জিন ম্যাপিং এর কিন্তু অনেকটা গুরুত্ব আছে। এবারে জিন ম্যাপিং আমরা যখন করি সেখানে আমরা দেখি যে আমরা লিঙ্কেজ পড়ে নিয়েছি, ক্রসিং ওভার পড়ে নিয়েছি আগের ভিডিওগুলোতে। তাহলে এই যে লিঙ্কেজ এবং ক্রসিং ওভার হচ্ছে, এই ক্রসিং ওভারের ফলে আমরা রিকম্বিনেশন পাচ্ছি, অর্থাৎ রিকম্বিনেন্ট একটা জনু পাচ্ছি, একটা অপত্য জনুতে রিকম্বিনেশন পাচ্ছি। এই রিকম্বিনেশন যে হচ্ছে তার ক্ষেত্রে লিঙ্কেজ এবং ক্রসিং ওভার যতটা দায়ী, এবং এই দুটো জিনিসের ওপর ভিত্তি করে ক্রোমোজোমের ওপর জিনের অবস্থান চিহ্নিত করা হচ্ছে। তাহলে এই লিঙ্কেজ হলো, ক্রসিং ওভার হলো, তার জন্য রিকম্বিনেশন হলো, ভীষণ ইম্পর্টেন্ট এই পয়েন্টটা। এবং এই রিকম্বিনেশনের পরিমাণটা কত তার ওপরে কিন্তু ভিত্তি করে আমরা দেখছি যে জিনের অবস্থান নিরূপণ হচ্ছে। এই জিনিসটাকে জিন ম্যাপিং বলছি। এখানে ছবিতে দেখো সিটা আমি স্মল লেটারে লিখেছি, এমটা ক্যাপিটাল লেটারে লিখেছি, সেন্টিমিটার কিন্তু এটা নয়, ভুল করবে না। এখানে আমি দেখিয়েছি একটা জিনের পজিশন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে বিভিন্ন জিনের মধ্যে যখন লিঙ্কেজ সম্পর্ক খুঁজবো তখন আমরা কি দেখব, যে যখন দুটি জিনের মধ্যে অসম্পূর্ণ লিঙ্কেজ থাকে তখন লিঙ্কেজের অন্তর্ভুক্ত জিন দুটো ক্রসিং ওভারের প্রভাবে আলাদা হয়ে রিকম্বিনেশন বা রিকম্বিনেন্ট অপত্য সৃষ্টি করে, ফলে রিকম্বিনেশন হয় এবং রিকম্বিনেন্ট আমি একটা অপত্য জনুতে পাই। কখন? অসম্পূর্ণ লিঙ্কেজ থেকে। ঠিক আছে, আরেকবার মনে করিয়ে দিলাম লিঙ্কেজের এই পয়েন্টটা। এবার দুটো জিনের মধ্যে ক্রসিং ওভার হলো এবং তার ফলে যে পুনর্যোজিত অপত্য হচ্ছে সেই সংখ্যানুপাতিক মান ও শতকরা সংখ্যা সাধারণত ধ্রুবক। এখানে দুটো জিনিস তোমরা মনে রাখবে, এটা নিটের জন্য ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে সংখ্যানুপাতিক মান এবং শতকরা সংখ্যা। আমি পরে একটা ক্যালকুলেশন দিয়ে জিন ম্যাপিংটা বুঝিয়ে দিচ্ছি। এই দুটো জিনিস কিন্তু সবসময় ধ্রুবক থাকছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা দেখব একই ক্রোমোজোমের উপর অবস্থিত দুটি ভিন্ন জিন। এই যে দ্বিতীয় নম্বর পয়েন্টটাতে আমি যে ম্যাপিংটা করেছি, যে দূরত্বটা দেখিয়েছি, দেখো এখানে দুরকম ভাবে দেখানো আছে, এখানে একটা দেখানো আছে। আমি প্রত্যেক কটা আলাদা করে এক্সপ্লেন করছি। এখানে বলবো যে একই ক্রোমোজোমের উপর অবস্থিত ভিন্ন ভিন্ন দুটি জিনের মধ্যে যখন ক্রসিং ওভার হচ্ছে তার ফলে যে রিকম্বিনেন্ট অপত্য আমরা পাচ্ছি তার শতকরা সংখ্যা পৃথক হচ্ছে, এবং যে রিকম্বিনেন্ট অপত্য আমরা পাচ্ছি তার শতকরা সংখ্যার পার্থক্য ভিন্ন ভিন্ন দুটি জিনের মধ্যে লিঙ্কেজ বলে তারতম্যের পরিচায়ক হয়। তারতম্য কেন হচ্ছে? লিঙ্কেজের সাথে ক্রসিং ওভারের বা এই যে সম্পর্কটা আমি যে বললাম, বা রিকম্বিনেশনের সম্পর্কটা বলছি, যে কোথায় গিয়ে তারতম্য হচ্ছে বা কেন তারতম্য হচ্ছে। দেখো, এক নম্বর পয়েন্টে আমি দেখিয়েছি লিঙ্কেজ কম। লিঙ্কেজ যত কম হচ্ছে ক্রসিং ওভার বেশি হচ্ছে, ক্রসিং ওভার বেশি হলে রিকম্বিনেশন বেশি হবে। তাহলে তুমি এখান থেকে বুঝতে পারবে, দেখো লিঙ্কেজের সাথে কিন্তু ক্রসিং ওভারের সম্পর্কটা ব্যস্তানুপাতিক। লিঙ্কেজ কম, ফোর্সটা কম, ক্রসিং ওভার বেশি হচ্ছে, দুটো ক্রোমোজোমের মধ্যে বারবার ক্রস হচ্ছে, মানে বিভিন্ন জায়গায় ক্রস হচ্ছে, বারবার তো নয়, বারবার অবশ্যই একটা জনু থেকে আরেকটা জনুতে যখন যাচ্ছে সেটা বারবারই হবে, এবং বারবার রিকম্বিনেশন বিষয়টা হয় বলেই কিন্তু আমরা প্রত্যেকের থেকে আলাদা, মানে আমাদের একটা ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি আছে প্রত্যেকের ক্ষেত্রে। আমরা মানুষ, কিন্তু মানুষের মধ্যে বিভিন্ন ভ্যারাইটি আমরা দেখতে পাচ্ছি, এবং ক্রসিং ওভার যত বেশি হচ্ছে রিকম্বিনেশন তত বেশি হচ্ছে। তাহলে এইটা একটা সম্পর্ক গেল। এরপরে আমি কি দেখব, ঠিক এর অপোজিটটা দেখব। দেখো লিঙ্কেজ যত বেশি হচ্ছে
ক্রসিং ওভার তত কিন্তু কম হচ্ছে। লিঙ্কেজ বেশি, ক্রসিং ওভার কম, এবং রিকম্বিনেশনও কম হচ্ছে। ঠিক আছে, তাহলে লিঙ্কেজের সাথে ক্রসিং ওভারের সম্পর্ক এবং ক্রসিং ওভারের সাথে রিকম্বিনেশনের সম্পর্ক তোমরা এখানে বুঝতে পারলে। এরপর আমি যেটা বলছি যে এই বিষয়টা যখন আমরা দেখছি রিকম্বিনেশন অপত্য তৈরি হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা দেখব যে মর্গ্যানের ছাত্র, মানে বিজ্ঞানী মর্গ্যানের ছাত্র স্টার্টিভান্ট মনে করেন যে ক্রসিং ওভারের ফলে সৃষ্ট পুনর্যোজিত অপত্য সংখ্যা, কথাগুলো একটু ভালো করে মনে রাখবে, পুনর্যোজিত অপত্য সংখ্যা যদি দুটি জিনের মধ্যে লিঙ্কেজ বলের পরিচায়ক হয়, তবে এই সংখ্যা ক্রোমোজোমের ওপর অবস্থিত দুটি জিনের মধ্যে দূরত্বের সূচকও হতে পারে। আমি ডেসক্রিপশন বক্সে এর পুরো জিনিসটা ভালো করে লিখে তোমাদের বুঝিয়ে দেব, ওখান থেকেও তোমরা দেখে নিতে পারবে, এবং এই পোর্শনটা কিন্তু ইম্পর্টেন্ট। এবং এই নীতির উপর ভিত্তি করেই আমরা ক্রোমোজোম ম্যাপ বা লিঙ্কেজ ম্যাপ পেয়েছি, এবং এই দুটি জিনের মধ্যে যে ক্রসিং ওভার হচ্ছে তার ফলেই পুনর্যোজিত অপত্য উৎপন্ন হচ্ছে, তার শতকরা মানই হবে দুটি জিনের মধ্যে আপেক্ষিক দূরত্ব। তাহলে দুটি জিনের মধ্যে আপেক্ষিক দূরত্বটাই আমি বার করছি কিন্তু এই ক্রোমোজোমের মধ্যে জিনের যে ম্যাপিং করছি তার দ্বারা, এবং সেটা কি হচ্ছে, দুটি জিনের মধ্যে ক্রসিং ওভারে যে পরিমাণ পুনর্যোজিত অপত্য উৎপন্ন হচ্ছে তার শতকরা মান হলো দুটি জিনের মধ্যে আপেক্ষিক গুরুত্ব। এবং এই যে আপেক্ষিক দূরত্বটা আমি বলছি, এই যে আপেক্ষিক যে বিষয়টা আমি পাচ্ছি, আপেক্ষিক দূরত্বের তো একটা গুরুত্ব আছে, আপেক্ষিক গুরুত্বটা থেকেই আমি গোটা ম্যাপিংটা করছি, এবং এই যে ম্যাপিংটা আমি পেয়ে যাচ্ছি, সেখান থেকে আমি কি দেখতে পাই যে ক্রোমোজোমের উপর কোনো একটি জিনের সাপেক্ষে অপর কোনো জিনের মধ্যে যে কোনটি কত কাছে অবস্থিত রয়েছে এবং কোনটা কত দূরে রয়েছে, আর কাছে থাকা বা দূরে থাকা যেটাই হোক না কেন একে অপরের সঙ্গে কতটা সম্পর্কিত সেটাও বুঝতে পারছি। অর্থাৎ আপেক্ষিক দূরত্বের কিন্তু একটা আপেক্ষিক গুরুত্ব রয়েছে, ওই যে শতকরা মানটা পাচ্ছি সেটার কথা বলছি। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি বিষয়টা। এখানে শতকরা মানটা দেখো বার করেছি আমি বিভিন্ন ভাবে, অনেকগুলো দিয়ে দেখানো হয়েছে কম্বিনেশন গুলোকে নিয়ে। কম্বিনেশনটা আমি এক্সপ্লেন করে দেখাচ্ছি তোমাদের, তার আগে কয়েকটা কথা বলছি যে ক্রোমোজোমের এই যে ম্যাপিং ব্যাপারটা হলো কিভাবে হলো না, জিনগুলো রৈখিক সজ্জার উপরে সজ্জিত রয়েছে, কারণ একটা প্রিন্সিপালের ওপর তো ভর করে আমাদের যে কোনো কাজ করতে হয়, তো এইগুলো হচ্ছে একটা প্রিন্সিপাল যার উপর ভিত্তি করে কিন্তু আমরা ক্রোমোজোমের এই ম্যাপিং পোর্শনটা দেখেছিলাম, যে জিনগুলো ক্রোমোজোমের মধ্যে রৈখিক সজ্জায় মানে লিনিয়ার ভাবে অবস্থান করে। ঠিক আছে, এবার লিনিয়ার মানে পরপর ভাবে রয়েছে। হ্যাঁ, রিকম্বিনেশনের ক্ষেত্রে তোমরা আগের ভিডিওতে দেখেছো যে রিকম্বিনেশন যখন হচ্ছে, ধরো আমি দেখছি এখানে এই একটা ক্রোমোজোম রয়েছে, এই একটা ক্রোমোজোম রয়েছে, এখানে এ, ডি, এখানে এম, এরা যেরকম রয়েছে রৈখিক সজ্জায়, আবার এখানেও তো একটা সি, একটা বি, একটা এম এরকমও থাকতে পারে পরপর। ঠিক আছে, তাহলে এইটাকেই যদি আমি এখানে এভাবে আঁকি, তাহলে এর মধ্যে এই পজিশন গুলোকেই তো পাবো, এটাকে আমি 1 বলছি, এটাকে 2 বলছি, তাহলে 1 এবং এটা যদি 2 হয় এর মধ্যেও আমি পজিশন গুলোকে কিন্তু পাচ্ছি। যখন আমি দেখি পরীক্ষাগারে পরীক্ষালব্ধ ফলাফলের সময় আমরা পাই, তখন সেটাকে আমরা ডিএনএ এর নিচে ওটা সোজা ভাবে রৈখিক ভাবে সেটাকে আমি অ্যানালিসিস করছি, কিন্তু এমন নয় যে এইভাবেই জিনিসটা থাকছে, ওটা ক্রোমোজোমের মধ্যে থাকছে, এবং সেটাকে যখন আমি ক্রোমোজোম থেকে জিনটাকে আইসোলেট করছি, আইসোলেট করার সময় তার পজিশনিং দেখার সময় দেখছি মাইক্রোস্কোপে নিচে সেটা রৈখিক সজ্জায় সজ্জিত থাকছে। এবং ক্রোমোজোমের ওপর কোনো একটি জিনের সাপেক্ষে অপর কোনো জিনের মধ্যে কোনটি কাছে আবার কোনটি দূরে অবস্থিত, এবং এর জন্য বিশেষ জিন ও তার নিকটবর্তী জিনের মধ্যে পুনর্যোজনের মাত্রা কম হয় যখন ওই জিন ও তার দূরবর্তী জিনের মধ্যে পুনর্যোজনের মাত্রা বেশি হয়। ঠিক আছে, রিকম্বিনেশন হচ্ছে। হ্যাঁ, তারপরে হচ্ছে পুনর্যোজনের মাত্রায় নিকটবর্তী বা দূরবর্তী জিনের মধ্যে দূরত্বের সূচক, মানে এ ডি এর থেকে কতটা দূরে আছে বা ডি এম এর থেকে কতটা দূরে আছে, এইটা ওই যে আগে একবার বললাম একটা শতকরা মাপ, এখানেও সেটা বললাম যে কিভাবে রিকম্বিনেশনটা হচ্ছে। এই যে
রিকম্বিনেশনের যে মাপটা আমি পাচ্ছি সেই মাপটা থেকেই এই দূরত্বটাকে আমি পাচ্ছি। আগেও দেখলে যে আমি লিখেছি একটা লিনিয়ার শেপ রয়েছে, সেখানে একটা 15 সেন্টিমর্গান, ঠিক আছে, ওটা সেন্টিমিটার নয় কিন্তু সেন্টিমর্গান, বারবার বলছি তোমরা ভুল করো এটা। তো এইভাবে জিনিসগুলো হচ্ছে, ঠিক আছে। এরপরে আমি কি পাবো, যে যেহেতু দুটি জিনের মধ্যে ক্রসিং ওভারের ফলে উৎপন্ন হচ্ছে একটা রিকম্বিনেন্ট অপত্য, তার সংখ্যা সর্বদা 50% এর কম হয়। তাহলে এইখানে এই যে শতকরা মান, এখানে দেখো অনেকগুলো শতকরা মান আমি লিখেছি, এগুলো কিন্তু 50% এর কম হয়। তাহলে 50% কম হলে কি হবে বা 50% এর বেশি হলে কি হবে, নিশ্চয়ই তার একটা ভেরিয়েশন আছে। বলছি 50% এর কম হয়, কেন 50% এর কম হচ্ছে, কারণ ক্রোমোসোমের ওপর অনেক জিনের অবস্থান থাকছে এবং তাদের আপেক্ষিক দূরত্ব যখন আমরা নির্ধারণ করছি তখন কাছাকাছি 2 বা 3টি জিন নিয়ে তাদের দূরত্ব বের করা হয়। দুটো বা তিনটে, আমি এখানে তিনটে এঁকেছি, এখানে এরকম পরপর আর অনেকগুলোই আছে, পরপর আছে, তো তিনটে জিনের মধ্যে করা হচ্ছে, ঠিক আছে। এইবার কি দেখছি, এই তিনটে জিনের মধ্যে দূরত্ব বার করছি, পরে তাদের সাথে আবার কোন কোন জিন বিবেচনা করছি যখন, তখন ক্রসিং ওভারের শতকরা পরিমাণ আমি দেখতে পাচ্ছি। এবং এমন ভাবে কাছাকাছি জিনগুলোর মধ্যে দূরত্ব বের করার পর যে যৌগিক পদ্ধতিতে দূরবর্তী দুটি জিনের আপেক্ষিক দূরত্ব বের করা যায়, ঠিক আছে। যে যৌগিক পদ্ধতি, এই গোটা পদ্ধতিটাকে আমি একটা যৌগিক পদ্ধতি বলছি, এই পদ্ধতিটির কথাটাই হচ্ছে। এই পদ্ধতিতে কিন্তু আমরা দেখছি যে ক্রোমোসোমের ক্ষেত্রে আমরা দুটি জিনের আপেক্ষিক দূরত্ব বার করছি এবং এইভাবে একটি ক্রোমোসোমের উপর অসংখ্য জিনের অবস্থান ও দূরত্ব নির্ণয় দ্বারা সম্পূর্ণ ক্রোমোসোমের লিঙ্কেজ ম্যাপ পাওয়া যায়। আরেকটা কি হয়, খুব দূরে অবস্থিত, আমি এখানে ধরেই নিলাম যে একটা ক্রোমোসোম থাকছে, সেই ক্রোমোসোমটা যদি অনেকটা দূরে থাকে, ধরেই নাও এখানে ডিটা নেই, ঠিক আছে, এখানে এ আছে, এখানে একটা এম আছে, তাহলে এবার কিন্তু দেখো দূরত্বটা বেড়ে যাচ্ছে। সবসময় যে কাছে থাকবে বিষয়টা তো সেরকম নয়, দূরেও থাকতে পারছে। তাহলে দূরে থাকবার সময় কি হচ্ছে, যে যখন খুব দূরে থাকছে তখন দুটি জিনকে ক্রোমোসোমের ম্যাপ তৈরির জন্য ক্রসিং ওভারে বিবেচনা করা যায় না, ঠিক আছে। কেন যায় না, কারণ ওই জিনগুলির মধ্যে বহুস্থানিক ক্রসিং ওভার হয়। আমি আগের ভিডিওতে তোমাদের মাল্টিপল ক্রসিং ওভার দেখিয়েছি। তাহলে মাল্টিপল ক্রসিং ওভার হলে, এখানে একটা তথ্য পেলে সেটা নিটের জন্য ইম্পর্টেন্ট, যখন মাল্টিপল ক্রসিং ওভার হলো অটোমেটিক্যালি কি হলো, এদের মধ্যে দূরত্ব বেড়ে গেল। এদের মধ্যে দূরত্ব বেড়ে গেলে সেখান থেকে নির্ধারণ করাটা বেশ কঠিন হয়ে পড়ছে হলো। অথবা আরেকটাও কি হতে পারে, জিন দুটি লিঙ্কেজের প্রভাবে মুক্ত হয়ে বেশি সংখ্যায় রিকম্বিনেন্ট বা রিকম্বিনেশন আমি ওখানে পেয়ে গেছি। মানে এরকম হয়েছে, এতটাই ডিস্টেন্সে এরা অবস্থিত রয়েছে দূরত্বে অবস্থান করবার জন্য, যে এদের মধ্যে আমরা কি দেখছি, যে লিঙ্কেজটাই নেই, লিঙ্কেজ ফোর্সটাই নেই, লিঙ্কেজ যেহেতু হচ্ছে না, যার ফলে এদের মধ্যে বারবার রিকম্বিনেশন হয়েছে। একটু আগেই আমি বললাম যে লিঙ্কেজ যত কম ক্রসিং ওভার তত বেশি, ক্রসিং ওভার যত বেশি রিকম্বিনেশন তত বেশি। তাহলে এখানে দেখো এতটা দূরত্বে অবস্থিত রয়েছে, বেশি দূরত্বে অবস্থান করবার জন্য কি হয়েছে, লিঙ্কেজ ফোর্সটা কমে গেছে, লিঙ্কেজ ফোর্স কমে গেছে বলে অটোমেটিক্যালি ক্রসিং ওভার বেড়ে গেছে। ক্রসিং ওভার বেড়ে গেছে মানে রিকম্বিনেশন বেশি হয়েছে, তাহলে ক্রসিং ওভারের সাথে রিকম্বিনেশন কিন্তু সমানুপাতিক, লিঙ্কেজের সাথে রিকম্বিনেশন ব্যস্তানুপাতিক, লিঙ্কেজের সাথে ক্রসিং ওভার ব্যস্তানুপাতিক, এই জিনিসগুলো খেয়াল করে পড়তে হবে। আচ্ছা, তারপরে কি হচ্ছে, এই যে রিকম্বিনেশনের শতকরা পরিমাণ যদি 50% হয় বা তার বেশি হয়, তবে মনে করতে হবে যে সংশ্লিষ্ট জিন দুটি লিঙ্কেজ বহির্ভূত ও তাদের জন্য কোনো লিঙ্কেজ ম্যাপ সম্ভব নয়। লিঙ্কেজটাই নেই, এখানে কোনো লিঙ্কেজ নেই, তার ফলে এতটাই তারা দূরত্বে ছিল, লিঙ্কেজ ফোর্সটা কাজ করেনি। যেহেতু লিঙ্কেজ ফোর্সটা কাজ করেনি, রিকম্বিনেশন সম্ভব হয়নি, এবং রিকম্বিনেশন সম্ভব হয়নি বলে তাদের মধ্যে লিঙ্কেজ ম্যাপ কিন্তু সম্ভব হয়নি, ঠিক আছে। এরপরে আমি এই যেটা এখানে করেছি ক্রোমোসোম ম্যাপিং এর ক্ষেত্রে একটা বিশাল জিনিস দেখিয়েছি, এটা দেখে ভয় পেও না। এক্ষেত্রে ব্যাখ্যাটা আমি করে দিচ্ছি, যে যদি একই ক্রোমোসোমের ওপর, এই ধরো এটাকে আমি ধরলাম 1 নম্বর যে ক্রোমোসোমটা দেখাচ্ছি, দেখো যদি একই ক্রোমোসোমের ওপর অবস্থিত দুটি জিন এ ও বি এর মধ্যে ক্রসিং ওভারের শতকরা মান হয় 15%, তবে এ ও বি জিনের মধ্যে দূরত্ব হয় 15
সেন্টিমর্গান, এক্ষেত্রে দুটি জিনের লিঙ্কেজ ম্যাপকে আমি এখানে দেখিয়েছি। আগে যে ছবিটা দেখালাম, ছবিটা আশা করি তোমাদের মনে আছে। আরেকবার আমি তোমাদের দেখিয়ে নিচ্ছি। এই যে এই ছবিটার কথা আমি তোমাদের বললাম, এই যে দেখো 15 সেন্টিমর্গানের কথা বলা রয়েছে, এখানে আরেকটা আছে 24.6, আবার এইখানে একটা জিনের কথা আমি দেখিয়েছি, দেখো এখানে 16.6 আর 18 যেটা রয়েছে সেন্টিমর্গান। তাহলে এইটার যে দূরত্বটা, এই গোটাটাকে আমি এখানে করেছি 24.6 সেন্টিমর্গান। এখানে পুরো জিনিসটার মধ্যে যে পি, কিউ আর আর, এই তিনটে জিন অবস্থিত রয়েছে, ঠিক আছে। এই তিনটে জিনেরই আমি ব্যাখ্যাটা এর পরের ডায়াগ্রামটাতে বা পরের ক্যালকুলেশনটাতে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার দেখো এখানে যেটা হচ্ছে যে আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখাচ্ছি, যেটা দেখো লিঙ্কেজ ম্যাপ বা ক্রোমোসোম ম্যাপ গঠনের জন্য তিনটে জিন বিবেচনা করা হয়। দেখো তিনটে জিন কিন্তু বিবেচনা করা হচ্ছে এবং ক্রোমোসোমের উপর তিনটে জিনের পরিপ্রেক্ষিতে ক্রসিং ওভারের ফলাফল বিশ্লেষণ করে তাদের মধ্যে দূরত্ব নিরূপণ করা হয় এবং ক্রোমোসোমের উপর অবস্থান দেখানো যায়। এবং একটি ক্রোমোসোমের উপর তিনটি জিন আছে, পি, কিউ, আর। এখানে আমি যেটা তোমার এইভাবে দেখিয়েছি, এখানে এটাকে মুছে দাও, এই এ আর এমটাকে মুছে দিচ্ছি আমি। এখানে পি, এখানে আমি কিউ, আর এখানে আমি আর নিলাম, ঠিক আছে। এই পি, কিউ, আর কে দেখানো হচ্ছে। তো কি হবে যে এখানে এদের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ তিনটে জিনের ক্রোমোসোম অবস্থান ও লিঙ্কেজ ম্যাপ রূপায়ণে একটি যে ক্রস হচ্ছে, সেই ক্রসের মধ্যে আমরা দেখছি যে তিনটে জিনের জন্য একটি হেটারোজাইগোট ও একটি প্রচ্ছন্ন জিন সমন্বিত হোমোজাইগোট মিলিত হচ্ছে। এবং এই ক্ষেত্রে মিলনে যুক্ত দুটি জীবের, এই যে দুটো জীব আছে এখানে, এখানে দেখো ক্যাপিটাল পি, ক্যাপিটাল কিউ, ক্যাপিটাল আর, হ্যাঁ, আর এখানে স্মল পি, স্মল কিউ, স্মল আর। এখানেও কিন্তু স্মল পি, স্মল কিউ, স্মল আর। স্মল গুলোকে না আমি এরকম দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে অসুবিধে না হয়। রাউন্ড শেপ করা আছে, দেখো এদের মধ্যে কিন্তু আমি ক্রস করাচ্ছি। এই যে ক্যাপিটাল পি কিউ আর আর নিচে স্মল পি কিউ আর, আর এদিকে আমি স্মল পি কিউ আর, স্মল পি কিউ আর কিন্তু নিয়েছি, মানে একটা আমি হেটারোজাইগোট নিয়েছি, একটা হোমোজাইগোট নিয়েছি, ঠিক আছে। এই যে হোমোজাইগোট আর হেটারোজাইগোট নিয়েছি। এবার এদের মধ্যে ক্রস হচ্ছে। ক্রস জানো তোমরা, আগের ভিডিওগুলো কেউ মিস করে গেলে দেখে নেবে। দেখো এখান থেকে আমি কি কি পেয়েছি, হ্যাঁ, যা যা সেটাকে কিন্তু কম্বিনেশন গুলোকে দেখানো আছে। তোমরা এটাকে ভিডিও পজ করে নিজেরাও করে দেখতে পারো, তাতে নিজেদের প্র্যাকটিস হয়ে যাবে একবার, তারপর মিলিয়ে নিলে সেটাও করতে পারো। দেখো পিকিউআর পেয়েছি, স্মল এ পিকিউআর, এই যে এখানে প্রত্যেক কটা কম্বিনেশন, ক্যাপিটাল পি, স্মল কিউ, স্মল আর, স্মল পি, ক্যাপিটাল কিউ, ক্যাপিটাল আর, এখানে ক্যাপিটাল পি, ক্যাপিটাল কিউ, স্মল আর, স্মল পি, স্মল কিউ, ক্যাপিটাল আর, ক্যাপিটাল পি, স্মল কিউ, ক্যাপিটাল আর, আর এখানে দেখো স্মল পি, ক্যাপিটাল কিউ, স্মল আর পাচ্ছি। আর এখান থেকে আমি কি পাচ্ছি, এই যেটা হচ্ছে গ্যামেট উৎপাদন হচ্ছে, এখানে আমি কম্বিনেশন গুলো লিখেছি। এটা থেকে আমি দেখো পি কিউ আর গোল করা আছে, তার মানে তিনটেই স্মল। আচ্ছা, তারপরে গ্যামেটের মিলন আর অপত্যজনু কিভাবে হচ্ছে সেই জিনিসটা দেখানো হয়েছে। আমি জেনোটাইপ দেখিয়েছি, ফেনোটাইপ আছে, সংখ্যাটা কিন্তু কাল্পনিক, আমি নিজের মতো নিয়েছি। সংখ্যাটা এমন ভাবে নিয়েছি যাতে লাস্ট অব্দি এসে হাজারে হয়, হাজার হলে তার শতকরা হিসেব করতে তোমাদের সুবিধে হবে। এখানে তোমরা প্র্যাকটিস করবার জন্য নিজেদের মতো সংখ্যা বসিয়ে নিতে পারো। আচ্ছা, এইবারে জেনোটাইপে তুমি কি পাচ্ছ, এই জেনোটাইপটা এখানে করেছি ক্যাপিটাল পি, ক্যাপিটাল কিউ, ক্যাপিটাল আর, আর নিচে দেখো পি কিউ আর এগুলো স্মলে আছে, ওই আমি রাউন্ড শেপ করে দেখিয়েছি। পাশে ফেনোটাইপটা দেখিয়েছি, তোমরা এখন জেনোটাইপ ফেনোটাইপ বোঝো। ফেনোটাইপ পি কিউ আর রয়েছে আর তার সংখ্যাটা হচ্ছে 378, ঠিক আছে। আচ্ছা, তারপর নাম্বার 2, ওখানে স্মল পি কিউ আর রয়েছে, নিচেও তাই। আচ্ছা, তার ফেনোটাইপটা আমি লিখেছি 2 নম্বর দিয়ে, আর 2 নম্বরের সংখ্যাটা লিখেছি 382 হলো। আচ্ছা, এইবারে এখানে এরকমভাবে আমি পরপর 3, 4, 5, 6, 7 প্রত্যেক কটা আলাদা আলাদা যে জেনোটাইপ হচ্ছে ওই ক্রসিং ওভারটার পরে সেই জিনিসটাকেই কিন্তু দেখিয়েছি,
হ্যাঁ, এবং তার পাশে ফেনোটাইপগুলোকে দেখিয়েছি। আচ্ছা, 8 নম্বরটা যেটা ওখানে লিখেছি সেটা নিচে লিখবার জায়গা হয়নি, তার জন্য আলাদা করে লিখেছি, তার ফেনোটাইপটা পাশে রয়েছে। এবং এখানে প্রত্যেক কটার সংখ্যা দেখো, সংখ্যাটা এরকমই নেওয়া হয়েছে যাতে টোটালটা আমার 1000 চলে আসছে। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এবার এখানে যে অপত্য প্রকৃতিগুলো লেখা রয়েছে, শর্টে আমি লিখেছি এনসিও, এসসিও, টাইপ 1, তারপর এসসিও, টাইপ 2, ডিসিও, সেগুলো ওপরে দেখো লেখা রয়েছে। যে এনসিও মানে হচ্ছে নন ক্রসিং ওভার টাইপ, যেখানে ক্রসিং ওভার হচ্ছে, তারপর হচ্ছে টাইপ 1, টাইপ 2, আমি পরের ভিডিওতে এর ডিটেলসটা দিয়ে দেব, তোমাদের অসুবিধে হবে না। তারপরে ডিসিও ডাবল ক্রস ওভার রয়েছে, সিঙ্গেল যে ক্রসিং ওভার তার দেখো টাইপ 1, টাইপ 2 রয়েছে। হলো, আচ্ছা এখানে এই প্রকৃতিগুলোকেই দেখানো হয়েছে টাইপ 1, টাইপ 2 করে। তার যে যোগফলগুলো সেগুলো আমরা পাশে হিসেব করছি। এইবার দেখো যে প্রত্যেক কটা ক্ষেত্রেই টাইপ 1, টাইপ 2 আলাদা আলাদা হচ্ছে, এবং সেটা দু ক্ষেত্রে দেখানো হয়েছে। আর এই যে 378, 382 এনসিও, তারপর টাইপ 1 হচ্ছে 78, 82, টাইপ 2 36, 38, আর ডিসিও 4 আর 2 এসছে, 7 নম্বর আর 8 নম্বর নিয়ে। এবার পাশের যে ক্যালকুলেশনটা করেছি, ওই যে 160/1000 মাল্টিপ্লাইড বাই 100, এটা হচ্ছে 16%। ঠিক আছে, আচ্ছা এখানে তোমরা দেখো যে এই যে এসসিও টাইপ 1 মানে হচ্ছে 3 আর 4, তাহলে 78 প্লাস 82, এই দুটো নিয়ে হচ্ছে 160, 3 নম্বর আর 4 নম্বরটা নিয়ে রয়েছে। এবার তার এগেনস্টে তোমরা জেনোটাইপ আর ফেনোটাইপটা বুঝতেই পারছো। হলো, এখানে নিয়েছি। তারপর এসসিও টাইপ 1 যেটা, সেখানে দেখো 74 মানে ওই যে 5 আর 6, 36, 38 রয়েছে। আমি প্রথমটার কথা এবার বলছি যে 160, 78 আর 82 হলো এইটা। এবার সেখান থেকে পাচ্ছি আমি 16%। ঠিক আছে, তারপরে 74টা দেখো 5 আর 6, এখানে হচ্ছে টাইপ 2 পাচ্ছি। তাহলে পুরো ছকটা যখন তোমরা করবে, নিজেরাও প্র্যাকটিস করতে পারো বিভিন্ন সংখ্যা দিয়ে, এরকমভাবে করলে প্র্যাকটিসটা ঠিকমতো হয়ে যাবে। হয়ে গেল 74। এবার সেখান থেকে আমি কত পার্সেন্টেজ পাচ্ছি? 7.4% পাচ্ছি। মিটলো। তারপরেরটা দেখো ডিসিও যেটা বলছে আর কি, সেখানে ডাবল ক্রসিং ওভার যেখানে দেখছি আমরা 4 আর 2, 7 আর 8 নাম্বারটাকে নিয়ে হচ্ছে, সেটা 0.6% হচ্ছে। তারপরে এখানে এই যে ক্রসিং ওভারগুলো হচ্ছে, ঠিক কোথায় কোথায় ক্রসিং ওভার হচ্ছে সেই জিনিসগুলোকে কিন্তু আমি নিচে লিখে দেখিয়েছি তোমাদের কিভাবে পেলে। এরপরে থাকছে দেখো 1 নম্বর ক্রসিং ওভার পি আর কিউবের মধ্যে হয়েছে। 1 নম্বরে রয়েছে সিঙ্গেল ক্রসিং ওভার টাইপ 1, 2তে রয়েছে সিঙ্গেল ক্রসিং ওভার টাইপ 2, কিউ আর আর এর মধ্যে ক্রসিং ওভার হয়েছে। তারপরে নাম্বার 3তে ডাবল ক্রসিং ওভার দেখানো হয়েছে, সেখানে পি আর কিউবের মধ্যে হয়েছে স্মল পি স্মল কিউ, আর স্মল কিউ স্মল আর এর মধ্যে হয়েছে 1, 2, 3। তাহলে আবার বলছি পি অ্যান্ড কিউ, তোমরা বুঝে যাচ্ছ ঠিক কোনটা কোনটার মধ্যে হয়েছে। ওই যে 1 নম্বরে দেখো যে ক্যালকুলেশনটা ওপরে করেছি, 2 নম্বরে দেখো 2 নম্বরের ক্যালকুলেশনটা রয়েছে, 3 নম্বরে 3-এর ক্যালকুলেশনটা রয়েছে। হলো, এবার এই 1 নম্বরের সাথে তুমি মিলিয়ে দেখো কোনটাকে তুমি পাচ্ছ। এই যে 160 কোথা থেকে পেয়েছো? 3 নম্বর আর 4 নম্বর থেকে পেয়েছো। তাহলে 3 নম্বর আর 4 নম্বরে ক্রসিং ওভার কোথায় হয়েছে? স্মল পি আর স্মল কিউ এর মধ্যে হয়েছে। 2 নম্বরে স্মল কিউ স্মল আর রয়েছে। আচ্ছা, সেটা কোথা থেকে তুমি পেয়েছো? 74টা দেখো 5 আর 6 নাম্বার থেকে পেয়েছো। হলো, তারপরে 3rd নম্বরে দেখো যেটা দেখানো হচ্ছে ডাবল ক্রসিং ওভার, সেটা 6 তুমি কোথা থেকে পেয়েছো? 7 নাম্বার আর 8 নাম্বার থেকে পেয়েছো। তাহলে এইখানে কি হচ্ছে? স্মল পি স্মল কিউ আর স্মল আর এর মধ্যে ক্রসিং ওভারটা হচ্ছে। তাহলে এইভাবে জিন ম্যাপিংয়ের পুরো জিনিসটাকে কিন্তু আমরা করি এবং সেখান থেকে পরীক্ষালব্ধ ফলও দেখতে পাই। তোমাদের পুরো ক্রোমোজোম ম্যাপিংটা একবার দেখিয়ে নিচ্ছি। দেখো, এইভাবেই আমরা ক্যালকুলেশন করে থাকি এবং প্রত্যেক কটা জিনের অবস্থানও এইভাবেই আমরা সবসময় বার করে থাকি। ঠিক আছে, এটা হলো পুরো ভিডিওটা, এবং এর পরের ভিডিওতে আমি বাকি জিনিসগুলো নিয়ে ডিটেলসে তোমাদের বলে দেব। ঠিক আছে।